হ্যালো বন্ধুরা, সঙ্গীতার ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। 4 দিন বাগানে আসতে পারিনি, ছেলে মেয়ে দুজনেরই পরীক্ষা চলছে। তো মেয়ের শেষ হয়েছে, ছেলের এখনও চলছে। তো আজকে এসে দেখছি অনেক কাজ জমে গেছে, এর মধ্যে আবার মাঝে বৃষ্টিও হয়েছে, তাদের অনেক কাজ পেন্ডিং হয়ে গেছে, সব কাদা ঠাদা হয়ে পাতা ঠাতা পড়ে একাকার। এদিকে যে ক্যারেটের মধ্যে দুটো লাউ গাছ ছিল, একটা তো আগেই ফল দেওয়া বন্ধ করেছে, কদিন হলো আর ফল দিচ্ছে না, আর একটা দেখছি গাছটা শুকিয়ে গেছে। তো ক্যারেটের থেকে লাউ গাছগুলোকে তুলে নেবো। আর এদিকে অনেক টমেটো পেকে গেছে এই 4 দিনের মধ্যে, সেগুলো তুলতে হবে। আর এদিকে একটা ভেন্ডি চারা দেখছি দুর্বল হয়ে গেছে। আসলে বৃষ্টির জল পড়লে অসময় কিছু না কিছু ক্ষতি হবেই। দেখুন নতুন চারা বেরিয়েছিল, জানি না ওই চারাটা বাঁচবে কিনা। তো ঠিক আছে, আরও অনেক চারা রয়েছে, এই জন্য একটু বেশি করে করতে হয়, কারণ প্রাকৃতিক দুর্যোগ তো কখন কি হবে সেটা তো বলা যায় না। ছাদে এসে আগে দেখে নিলাম কোথায় কোন কাজটা করতে হবে, কোথা দিয়ে শুরু করতে হবে। এতটা কাজ জমে গেছে, আর যেহেতু মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি হয়েছে, তাই জল দেওয়ার সমস্যাটা নেই। আর এপাশে এই দুটো গোলাপ ফুটেছে দেখুন। যেহেতু শীত চলে গেছে, গরম পড়েছে, তাই সাইজগুলো ছোট ছোট হয়েছে, কিন্তু হলেও সারাটা বছর হবে। একটু টাইম মতো খাবার দিলে, একটু পোকার ওষুধ দিয়ে দিলে সারাটা বছর কিন্তু গোলাপ হবে। এদিকে বেগুন গাছগুলো, বেগুন বেশ বড় হয়ে গেছে, তার মধ্যে দেখছি একটা পেকেও গেছে। ভাবছি এটাকে পাকতেই দেবো বীজ রাখার জন্য, থাক পরে তুলবো। এখন অনেক কাজ, চারিদিকে কাজে যেদিকে তাকাচ্ছি সেদিকেই কাজ। আজকে একটু ছাদটাকে ফাঁকাও করতে হবে, অনেক কপি গাছ এর মধ্যে উঠেছে, সেইগুলোকেও ঠিকঠাক করতে হবে। আর কদিন আগে দেখুন বাতাবি লেবু গাছে কাটিং করে দিয়েছিলাম, কত ভরে ফুল এসেছে। জানি না সব ফুল থেকে তো গুটি বাঁধবে না, যে কটা থাকে সেটাই ভালো। তবে গাছটা ভীষণ লক্ষ্মী গাছ, আনার পর থেকে একদমই হতাশ করেনি। 6 মাসের মধ্যে থেকেই সেই যে ফল দেওয়া শুরু করেছে, আজ 3 বছর হতে চললো, সমানে কন্টিনিউ ফল দিচ্ছে। আর এইদিকে চাপা দিয়ে রেখেছিলাম শুকনো পাতা ঠাতা। তো আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করব। এপাশে লাউটা দেখুন, পুরো মনে হচ্ছে একটা পেঁপের মতো গড়নটা হয়েছে। আকারটা যেমনই হোক, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর ডালের মধ্যে ঝুলছে। আর এই অ্যালামন্ডা গাছের মধ্যে রয়েছে, আর অ্যালামন্ডা গাছের সাথে এই লাউ গাছটার ভীষণ ভাব হয়ে গেছে, তাই জন্য অ্যালামন্ডা গাছটাকে ছাড়বে না। আর একটা গাছও ওখান দিয়ে রয়েছে, সেটা আবার কলা গাছের মধ্যে ভাব করেছে, সেই জন্য একে অপরকে ছাড়বে না। থাক, জড়িয়ে থাক, অসুবিধা কি, ফল তো ঠিক দিচ্ছে। আর এদিকের ওই শুকনো গাছগুলোকে তুলে দিলাম। এপাশে আরও দুটো লাউ গাছ আছে, সেগুলোতে ফল হয়েই রয়েছে। আর এগুলো তো অনেক দিন ধরে লাউ দিল। আর একটা লাউ দেখুন এখানে কাটতে পারছিলাম না, যেহেতু এখান দিয়ে একটা ধুতুলের গাছ গেছে, তাই আস্তেভাবে তুলে নিলাম। লাউটা খুব একটা বাড়িনি, গাছটা মরতে মরতেও একটা লাউ দিয়ে গেল। লাউটা ছোট হয়েছে কিন্তু বেশ রসালো, ভীষণ ভারী। তো যাই হোক, এদিকে লাউ গাছটা আর মায়া করে লাভ নেই, তাই তুলে দিলাম। ওই পাশের গুলো থাক, জায়গাটা কিছুটা খালি হলে ওই জায়গাতে আবার অন্যান্য গাছ দেওয়া যাবে। আর এদিকে ধুধুলে চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে, এগুলো সুতোর সাহায্যে বাঁধতে হবে, কিন্তু এখন এসব করলে হবে না। এখন এই ক্যারেটটাকে খালি করতে হবে, কিছু কিছু মাটি তুলে নিয়ে যেতে হবে। এখন ছাদের মধ্যে যেহেতু জল টল দিয়ে পরিষ্কার করব, তাই মাটিটা এখান দিয়ে রাখলে হবে না, কিছুটা মাটি তুলে নেবো। এই মাটিটা খুবই ভালো, আর শেকড়গুলো এত ভালো হয়েছে। আর এর চারিপাশে যে পেঁয়াজ গাছ, আমরা ছোটো ছোটো যে পেঁয়াজগুলো লাগিয়ে দিয়েছিলাম, সেগুলোতে পেঁয়াজ পেয়েওছি, পেঁয়াজ কালিও নিয়েছি, আর এখনও কিছু পেঁয়াজ কালি রয়েছে। তবে এই যে ছোটো পেঁয়াজগুলোর থেকে পেঁয়াজ হয়েছে, সেগুলো কিন্তু অনেক ছোট ছোট হলেও অনেকগুলো একসাথে হবে। দেখুন এরকম পেঁয়াজ গাছ কিন্তু আমার অনেক জায়গাতেই রয়েছে। ক্যারেটটা খালি করব বলে শুধুমাত্র এইগুলো তুলে নিলাম, পেঁয়াজগুলো মাটি থেকে ছাড়িয়ে নেবো, কিন্তু এখন আমার এইসব করার টাইম নেই। আর আমি শেকড়টা আপনাদেরকে দেখাচ্ছি, লাউ গাছের শেকড়টা কতটা দূর কি সুন্দরভাবে হয়েছে, আর কতটা বেড়েছে। যত লাউ গাছে বা কুমড়ো গাছ বা লতানো গাছে শেকড়টা ছাড়বে, ততই ফলন ভালো হবে। খালি দেখুন পুরো মাটিটাকে চেপে ধরে, মানে সম্পূর্ণ খাবারটা পেয়েছে। আর কত লম্বা হয়েছে শেকড়টা, চারিদিক দিয়ে মাটির থেকে খাবারটা সংগ্রহ করেছে, তার ফলেই এত ফল দিয়েছে। সেই যে বর্ষাকাল থেকে, আমি বারবার বলি, বর্ষাকাল থেকে ফল দেওয়া শুরু করেছে। এই দেখুন শেকড়গুলো কতটা হেলদি, আর কোনো যেহেতু ফাঙ্গাস লাগা নেই, আর শেকড় যদি এতটা হেলদি হয় তাহলে তো ফল অত হবেই। তবে বীজটাও ভালো হয়েছে, অন্য বারে বীজ কিন্তু সেরকম এতটা ভালো হয় না। আর লতানো গাছ তো এতদিন থাকেই না, এবারে যে বীজটা এনেছি এতটা ভালো বীজ হবে আমি নিজেও ভাবতে পারিনি। এই সমস্ত ডাল পাতা সব নিচে নিয়ে যাব, কারণ এই ডাল পাতাগুলো একদমই খাওয়া যাবে না, বুড়ো বুড়ো পাতা আর হলুদ হয়ে গেছে। আর আজকে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, যেটা আমি প্রথমেই বললাম, সেটা হচ্ছে এই যে দেখুন এই ড্রামটা যখন আমি এনেছিলাম ভাঙাইয়ের দোকান থেকে, তখন তো আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম যে আমি ভাঙাইয়ের দোকান থেকে এই ফাটা ড্রামটা এনেছিলাম। পুরোটাই ভালো, মাঝখানে একটুখানি চেরা মতো রয়েছে, মানে গাটা, আর ওপরে একটুখানি ভাঙা। তো শীতের জন্য আমি এখন থেকেই জৈব সার তৈরি করবো। আর এটা আপনারা জানেন যে শীতের জৈব সার আমি অনেক আগে থেকেই, গরম থেকেই তৈরি করি, যাতে শীতের সময় পুরোটাই ডিকম্পোস্ট হয়ে গিয়ে উন্নত মানের সার হয়।
আর আপনারা তো জানেন আমি জৈবভাবে গাছ করি, সুতরাং জৈব সার কিনে আপনি করতে পারবেন না, বাগান অনেক লাগবে। যেহেতু আমরা অনেক রকমের গাছ করি, ফুল ফল সবজিটা অনেক বেশি হয় শীতকালে ফুলের সংখ্যাটাও বেশি হয়ে যায়, ভ্যারাইটি অনেক থাকে, সেখানে অনেক সার লেগে যায়, কত কেনা যাবে, আর কিনলে কিন্তু এত ভালো হবে না। প্রথমেই দেখলেন ড্রামের তলাতে অনেক মোটা মোটা নিউজ পেপার মোটা মোটা করে কেটেই কিন্তু তলায় দিয়েছি, পাতলা পাতলা করে না, ডবল ডবল পেপার করে, যেমন আছে ব্রাঞ্চ সেরকম ব্রাঞ্চ মতো কেটে মোটা লেয়ার তৈরি করে নিয়েছি। তারপর সমস্ত শুকনো পাতা যেগুলো আমি শুকিয়ে রেখেছিলাম, শুকনো পাতা দিলাম অনেকটা লেয়ারে, কারণ আমি চাই না যে ডিকম্পোজটা হয়ে লিকুইডটা বেরাবে সেটা যেন তলা দিয়ে বেরিয়ে না যায়, তাহলে তো কোনো লাভ হবে না। লিকুইডটা যাতে এই ড্রামের মধ্যেই থাকে, সে যদি তলায়ও থাকে কোনো অসুবিধা নেই। আর এবার দেখুন ওই যে কাঁচা পাতা দিলাম, কাঁচা পাতার পর এবার দিলাম অনেকটা পরিমাণে গোবর সার যদি না পান সেক্ষেত্রে পাতা পচা সারও দিতে পারেন, খুব ভালো কাজে দেবে। আর কিচেন কম্পোস্ট যা আছে সব এবার পরপর দেবো, আর গোবর সারের পরিমাণটা অনেকটাই বেশি দিতে হবে। তবে এই ড্রামের মধ্যে শুকনো পাতাটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে এই পাতা পচা সার একসাথে তৈরি হয়ে যায়। এর মধ্যে যত বেশি আপনি শুকনো পাতা দিতে পারেন ততটাই ভালো সার তৈরি হবে। আর লেয়ারে অনেকটা পরিমাণে ছাই দেবেন, কারণ এই ছাই দিলে ফাঙ্গাস লাগার ভয় থাকবে না, মাটিটা একদম জীবাণুমুক্ত হবে। আর এই যে শুকনো পাতা, কাঁচা পাতা, তারপরে ডিমের খোসা, ফলের খোসা, সবজির খোসাগুলো থেকে যে কেঁচোগুলো তৈরি হবে, সেই কেঁচোগুলোই খাবারগুলো খেয়ে ডিকম্পোস্ট করে পচিয়ে দিয়েই সার তৈরি করে দেবে। তবে রেশিওটা আপনাদেরকে ঠিক করতে হবে। ধরুন আপনি 3 ভাগ এই ফলের খোসা ডিমের খোসা দিলেন, আর 1 ভাগ আপনাকে যে কোনো সার দিতে হবে। অতিরিক্ত বেশি সার দিয়ে তো কোনো লাভ নেই, অল্প একটু ডিকম্পোস্ট হবার জন্য সার দিতে হবে। সুতরাং শুধুমাত্র যে আবার সবজির খোসা দিয়ে ভরিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু লিকুইড হয়ে গিয়ে পাঁক হয়ে গিয়ে জল হয়ে যাবে, তখন সেই মাটিটা শুকনো করতে অনেক দিন সময় লেগে যাবে, আর ছাদটাও নোংরা হবে, আর ছাদে যখন শুকনো করতে দেবেন লিকুইডটা চারদিক দিয়ে বেরিয়ে নষ্টই হবে। আর এই সমস্ত কিছু দেওয়ার পর বাসি টক দই 3 দিন পচিয়ে নিয়েছি, এমনি খোলা রেখে দিয়েছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম, কারণ এই টক দইটাই পচাতে সাহায্য করবে, ডিকম্পোস্ট হতে সাহায্য করবে। খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই টক দইটা দিলে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে অনেকটাই পরিমাণে নিচের দিকে নেমে যাবে, তখন আবারও কিছুটা দিতে পারবেন। যেহেতু এই প্রসেসটা একটু স্লোলি চলবে, সেহেতু আমি ড্রামটা এখন খুলবো না, 3 মাস পর খুলবো। 3 মাস পর ড্রামটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার নতুন করে দেবো। আর যেহেতু আমি জৈব সার তৈরি করছি, তাই জন্য আমি 1 ফোঁটাও মাটি দেবো না, মাটি ছাড়া সম্পূর্ণ জৈব সার তৈরি করে নিলাম। এবার যখন শীতে তৈরি করব মাটি, তখন মাটির সাথে 1 মুঠো বা 2 মুঠো যেরকম গাছ হবে সেরকম নিয়েই গাছগুলো তৈরি করব। আর আপনারা তো আমার শীতের বাগান দেখেইছেনই যে সবজিতে ভরা পুরো। দেখুন সবার লাস্টে আমি দিলাম যে তরল সারগুলো আমি তৈরি করে করে গাছে দিয়েছিলাম। অনেক বন্ধু কিন্তু আমাকে জিজ্ঞাসা করে ছিবড়েগুলো ফেলে দেবো কিনা, ছিবড়েগুলো নিয়ে কি করি, বা সেগুলো কি ফেলে দিয়ে নতুন করে আবার সবজির খোসা দিই না। সেই যে ছিবড়েগুলো আমি পুরো 1 বছর ধরে ব্যবহার করে তরল সার দিয়েছি গাছে, সেই ছিবড়েগুলোই এখন আমি ড্রামের ওপর দিয়ে দেবো। আর পাশে দেখুন এটা কিন্তু নতুন জৈব সার, এটা সবে তৈরি হয়েছে, মানে শীতের মধ্যেই তৈরি হয়েছে, শীতের ওই 2 মাস হয়তো তৈরি হয়েছে, তাও অল্প একটু দিয়ে দিলাম। এই সমস্ত কিছু একটা কারণেই দিচ্ছি, যাতে কেঁচোটা তৈরি হতে পারে, কেঁচো না তৈরি হলে তো সারটা তৈরি হবে না, সেই কারণেই দেওয়া। তো আপনারা বুঝতে পারলেন, যারা যারা জিজ্ঞাসা করেছিলেন যে আমি এই ছিবড়েগুলো ফেলে দিয়ে নতুন করে সবজির খোসা দিয়ে তরল সার কিভাবে করি, তো আমি কোনো সময়তেই কোনো কিছু ফেলি না। যেগুলো হয়ে গেছে, ধরুন তরল সারটা আমি 1 বছর ধরে দিয়ে ব্যবহার করে নিয়েছি, এখন সেই বালতিটা দেখুন কতটা কালো জল হয়ে গেছে। আর এটা যেহেতু নতুন তাই কালো হয়নি। একটা বন্ধু এটাও জিজ্ঞাসা করেছিলেন যে আমার জৈব সারগুলো মানে তরল সারগুলো এত কালো হয় কেন, এই কারণে, যেহেতু অনেক পুরনো হয়, আর পুরনো হলে ততটাই তো স্ট্রং হবে। আর এত খাবার যেহেতু রয়েছে সেখানে ফাঙ্গাস লাগার ভয় থাকে। আপনাদের কাছে যদি ছাই না থাকে সেক্ষেত্রে নিমখোল দিয়ে দেবেন, নিম পাতা দিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। তবে কিছু না কিছু ফাঙ্গিসাইড একটা দিতে হবে। তো কেনা ফাঙ্গিসাইড তো দেওয়া সম্ভব না, অনেকটা বেশি দাম থাকে, সেই জন্য ঘরোয়া দিতে পারেন। তবে হলুদ দিয়ে কিন্তু লাভ হবে না, এত স্ট্রং খাবারের মধ্যে হলুদ কোনো কাজটাই করবে না। হলুদ দেওয়া মানে হলুদটা পুরোপুরিই নষ্ট, হলুদ দেবেন না। হয় নিম পাতা দেবেন অনেকটা পরিমাণে, যদি নিম পাতা কোথাও ডালমাল কাটা থাকে নিমের ডাল দেবেন, বা নিম খোল দেবেন, বা আমার মতো যদি ছাই জোগাড় করতে পারেন তো ছাই দিয়ে দেবেন, সব থেকে বেটার। তাহলে বুঝলেন তো যে কতটা সহজভাবে শীতের সার আমি আগে থেকে গরমেই তৈরি করে ফেলি। কারণ এগুলো তো ভাবতে হবে, কিনতে গেলে প্রচুর টাকাও নষ্ট আর সময়ও নষ্ট, আর কতই বা কিনে গাছ করা যায়। যেটা নিজস্ব ঘর থেকে পাওয়া জিনিসে গাছ করে মজা আসে, কিনে করলে না টাকাটা ভীষণ চোখে লাগে, গায়ে লাগে, মনে হয় যে এতটা না করলেই হয়, এত করার কি দরকার। আর যদি নিজেই তৈরি করে নিতে পারি আগে থেকে, তাহলে অনেক কিছু গাছ করার তখন এনার্জিটা বেড়ে যায়, তখন মনে হয় আরও সবজি করি, এই সবজি করি, সেই সবজি করি।
এরপর 3 মাস পরে যখন আবার ড্রামটা খুলবো তখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে নাড়াচাড়া করে নিয়ে আবার নতুন করে ওর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। চলুন, শুধু সার নিয়ে পড়ে থাকলে তো হবে না, বাগানে আরও অনেক কাজ আছে। আর এদিকে কসমস গাছ থেকে দেখুন অনেক বীজ তুলছি, তবে অনেক বীজ কিন্তু নষ্ট হয়েছে, বৃষ্টি হয়েছে আর আসতে পারিনি, যেহেতু 4 দিন আসতে পারিনি, অনেক বীজ নিচে পড়ে নষ্ট হয়েছে, তার মধ্যে ঝাড়ফাট দিয়েছি। যাই হোক, মাটির মধ্যে যদি থাকে তো সামনের বছর মাটি থেকেই চারাগুলো উঠবে, চারাগুলো চেনাই যায়। কসমস গাছ ভীষণ ইজি, মানে ইজি চেনা যায়, গাঁদা ফুলের মতো অনেকটা হয়, তো অসুবিধা হবে না। আর কিছু বীজ তো পেয়েই গেলাম। আর এই পিটুনিয়ার থেকে শুকনো ফুলগুলোকে তোলা হয়নি, শুকনো ফুলগুলো যদি এইভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু গাছটা তাড়াতাড়ি করে মারা যাবে, বেশি দিন আর ফুল দেবে না। সমস্ত ছাদ বাগান মোটামুটি একটুখানি জায়গা বার করছি, অনেকটা জায়গা বেরিয়ে যাবে। এর শীতের গাছ করা তো না, ঝামেলাও প্রচুর। দেখতে ভালো লাগলে কি হবে, খাটতে খাটতে একদম জীবন শেষ, কোমর ঠোমর একদম ব্যথা হয়ে যায়, বাপরে বাপ, কি খাটনি কি খাটনি। এই দেখুন, প্লাস্টিক ব্যাগের মধ্যে, যে প্লাস্টিকের মধ্যে জামা কাপড় আসে, সেই প্লাস্টিক ব্যাগের মধ্যেই আমি ওই যে মিডিয়াটা আমি দিয়ে তৈরি করলাম এখন, সেরকম মিডিয়া দিয়েই আমি কিন্তু সমস্ত সবজি গাছ করেছিলাম। তাতেই দেখুন কত, ওইটুকুনি ব্যাগের মধ্যে কত টমেটো হয়েছে। এটা কিন্তু দ্বিতীয়বারে হয়েছে, যেহেতু গরম পড়ছে তাই টমেটোর সাইজগুলো ছোট ছোট হয়ে গেছে, প্রথম ক্ষেপে কিন্তু বড়ই হয়েছিল। আর দেখুন প্লাস্টিকের মধ্যে করেছি, কোনো অসুবিধা হয়নি, মিডিয়াটাই হচ্ছে আসল, জায়গাটা না, সে যে কোনো জায়গায় কিন্তু আপনি করতে পারেন। দেখুন আমি যে কোনো প্লাস্টিক যা পেয়েছি, ছোট বড় যেরকম পেয়েছি সেরকম মধ্যেই আমি চারাগুলো বসিয়ে দিয়েছিলাম। এক বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আমরা জায়গার অভাবে বা মাটির অভাবে গাছের চারাগুলোকে ফেলে দিচ্ছি, আপনি এত মাটি কোথা থেকে পান? আমি মাটি পাই না, মাটি পেলে তো সমস্যাই থাকতো না, তাহলে কি আর এত খাটতাম? কেউ যদি একটুখানি তুলে দিত বা জোগাড় করে দিত তাহলে তো হয়ে যেত। এখানে সমস্ত কিছুই পাওয়া যায়, সোনা গয়না সব পাবেন, মাটি পাবেন না, মাটি ভীষণ মূল্যবান। এই দেখুন আমার বাপের বাড়িতে যে ডগ আছে, সেই ডগের খাবার এসেছিলো পেডিগ্রি, সেই প্যাকেটের মধ্যেও আমি বসিয়ে দিয়েছি। বাপের বাড়িতে গিয়ে অনেকগুলো প্যাকেট এনেছিলাম, তো এই অনেকগুলো প্যাকেটের মধ্যে কিছু কিছু গাছ বসিয়ে দিয়েছিলাম। এই চারাগুলো যেহেতু অনেক পরে উঠেছিল, তাই জন্য জায়গা পাইনি বলেই প্যাকেটে দিয়েছিলাম, তাতেই কিন্তু ফলন হয়েছে। আমি বললাম না যে মিডিয়াটাই হচ্ছে আসল, যে আপনি কীভাবে মাটিটা তৈরি করছেন, আপনি সার কী দিচ্ছেন। কেমিক্যাল সারেও কিন্তু এত ভালো ফলন পাবেন না, হয়তো প্রথমবারে পাবেন, দ্বিতীয়বারে কিন্তু এত ফলন হয় না। আর বারে বারে যদি আপনি রাসায়নিক বা কেমিক্যাল সার ব্যবহার করেন তাহলে কিন্তু মাটিটা আপনার পুরোটা নষ্ট হয়ে যাবে, এমন মাটি তৈরি হবে সেখানে কোনো গাছই হবে না। আর শীত পড়ার আনন্দে এতটাই মেতে গেছিলাম যে একটার পর একটা গাছ করেই গেছি, তখনই বুঝতে পেরেছি তোলার সময় কোমরে গামছা বাঁধতে হবে, এত খাটাখাটনি। তবু রক্ষে মাটিতে গাছ করি না, মাটিতে গাছ করলে তো কোনো জায়গা টানাটানিই করতে পারতাম না, এতটাই ভারী হয়ে যেত। যেহেতু কোকোপিটে, কাঠের গুঁড়োতে এইসবেতে করি, তাই জন্য হালকা। কিন্তু নোংরাটা কোথায় যাবে, এত যে নোংরা হয়। আর এই নোংরাগুলো যদি না পরিষ্কার করা হয়, এর মধ্যে যদি গাছে জল দেওয়া হয় তাহলে তো আর দেখারই নেই, একদম লন্ড ভন্ড খিচুড়ি হয়ে যাবে পুরো। সেই জন্য জল দেওয়ার আগে যতটা পারি করে নেওয়ার চেষ্টা করছি। আর যেহেতু 4 দিন আসতে পারিনি, ওই পেন্ডিং কাজগুলো তো এখন সারতেই হবে। কদিন আগে বেশ কিছু গাছ তুলে ছাদটা হালকা করেছিলাম, আজকেও অনেক গাছ তুলে ছাদটা হালকা হয়ে যাবে, অনেকটা জায়গা বেরিয়ে যাবে। আর গরমেতে একটু ছিমছাম বাগান হওয়াই ভালো, কারণ অনেক বেশি জল লেগে যাবে। আর জল দেওয়ার ব্যাপারটাও থাকে, জল যদি সময় মতো না দেওয়া হয় গাছ পুরো ঝলসে যায়, যেভাবে গরমটা পড়তে শুরু হয়েছে ইদানিং। তবে এই অসময়ের বৃষ্টিতে কিছু কিছু গাছ ক্ষতিগ্রস্ত হলেও দেখুন পুদিনা গাছগুলো কিন্তু বেশ সুন্দর রূপ নিয়েছে। লাঠি ছাটি সমস্ত কিছু তুলে গুছিয়ে রাখতে হবে, কারণ এই লাঠিগুলোই হচ্ছে আমার সম্পত্তি বলতে পারেন। কারণ আমি শহরের মাঝে থাকি, সেখানে এইসব বাঁশ ঠাস পাওয়া খুবই অসুবিধা। আর যদিও বা পাওয়া যায়, এনে দেবে কে আর তুলে দেবে কে, আর ওরকম করে সরু সরু করে কেটেই বা দেবে কে। সেই জন্যে এইগুলো যে টমেটোর মাচা বাঁধা হয়েছিল সেগুলোকে আবার আমি তুলে একদম সিঁড়ির ঘরে রেখে দেবো। গাছগুলোকেও এবার জল দিতে হবে, তবে সব গাছে না, অনেক গাছের মাটি ভেজা রয়েছে, যেহেতু বৃষ্টিটা বেশ ভালো হয়েছে। কিছু কিছু গাছের মাটি শুকিয়ে গেছে, সেগুলোকে দেবো। তো কাজ মোটামুটি শেষের দিকে, আর খিদেও পেয়েছে প্রচুর। আর এদিকে ক্যারেটটা সরিয়ে রাখলাম, মাটিগুলোকে পরে একবার ভাবছি রোদ খাইয়ে নিয়ে ক্যারেটটা খালি করে দেবো। তবে এই ক্যারেটে এখন আমি কোনো কিছু সবজি দেবো না ভাবছি, দেখা যাক কী করি। তবে আকাশটা যে খুব একটা পরিষ্কার তেমন না, একটু মেঘলা মেঘলাই বটে। যদি বৃষ্টি হয় সেই জন্য আরও গুছিয়ে রাখলাম, মাটি ফাটিগুলোকে সরিয়ে রাখলাম, মাটিগুলো রোদে দিলাম না, নাহলে কিন্তু রোদে দিতেই পারতাম। শীতের অনেক গাছ যেহেতু উঠে গেছে, তাই ছাদে মনে হচ্ছে অনেকটা জায়গা আছে, বেশ ফাঁকা ফাঁকা লাগছে আর পরিষ্কার পরিষ্কার লাগছে। বাকি যে শীতের গাছগুলো আছে সেগুলো সরে গেলে আরোই ছাদটা বড় লাগবে, আর জায়গাটাও অনেকটা বেরিয়ে যাবে। আর ছিমছাম দেখলে ভালোও লাগে, আর জলের সমস্যাটাও অতটা থাকবে না, কারণ যত বেশি গাছ থাকবে তত বেশি জল দিতে লাগবে। আর জল দিতে গেলে এতটা কষ্ট হয় গরমের মধ্যে, কারণ গরমটাও তো হয় প্রচুর। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।